2007 সালে যখন আমি গ্রেফতার হই আপনার সেনাবাহিনী কর্তৃক, সবাইকে আমরা যখন জেলে যেতাম তার আগে আমাদের রিমান্ডে নেওয়া হতো। এটা খুবই ভয়ঙ্কর একটা শোনেন, পলিটিক্যাল কারণে জেল খাটা আর ফৌজদারি আদালত মামলায় জেল খাটা ডিফারেন্ট কেস, তাই না? একজন পলিটিক্যাল লিডার বা রাজবন্দী বলা হয় তাকে, আর একজন ফৌজদারি অপরাধ ক্রিমিনাল মামলায়, এই দুইজন আসামি যখন জেলখানায় থাকে তখন তাদের মধ্যে একটা পার্থক্য কাজ করে, চেতনাগতভাবে এবং অবস্থানগতভাবে পার্থক্য কাজ করে। কিন্তু আমরা দেখেছি গত 17 বছরের এই মাফিয়া সরকার আপনার রাজবন্দী হিসাবে কোনো বন্দীকে সেরকম মর্যাদা দেয়া দূরের কথা, বরঞ্চ যারা ফৌজদারি মামলায় ক্রিমিনাল মামলায় জড়িত ছিল তাদের থেকেও নির্মম অবস্থা বা বাজে অবস্থায় জেলখানায় তাদেরকে থাকতে হয়েছে। এই জন্য আমি বলবো যে একটা জেল কোড মেনে, জেলের নিয়ম অনুযায়ী যাতে পরবর্তী সরকারগুলো জেলখানাগুলো পরিচালিত করে, এ ব্যাপারে আমার বক্তব্য থাকবে। সবাইকে আমরা যখন জেলে যেতাম তার আগে আমাদের রিমান্ডে নেওয়া হতো। এটা খুবই ভয়ঙ্কর একটা ব্যবস্থা ছিল। 2007 সালে যখন আমি গ্রেফতার হই আপনার সেনাবাহিনী কর্তৃক, তখন যে আমি রিমান্ডে ছিলাম, এটা মানে আমি ওই সময় জেল থেকে বেরোয় পত্রিকায় লিখেছিলাম যে এটা আল গারিব কারাগার বা গুয়ান্তানামে কারাগার, এরকমই মনে হতো আমার এই আপনার যে রিমান্ডের সেই দিনগুলো। এবং জেলখানার ভিতর তো আপনি জানেন যে সরকার বিরোধী যে সমস্ত নেতাগুলো থাকে তাদের সাথে সবসময় আপনার জেলের কর্মকর্তাগণ দুর্ব্যবহার করে, খারাপভাবে রাখে। এগুলো সবই দুঃসহ স্মৃতি। এবং একজন ছাত্র নেতা বা একজন রাজনীতিবিদ রাজবন্দী হিসেবে মর্যাদা পায় না, এটাই একটা দুঃসহ স্মৃতি। চুপ্পুকে তো প্রেসিডেন্ট বানিয়েছে শেখ হাসিনা। শেখ হাসিনার কদমবুচি করেই সে প্রেসিডেন্ট হয়েছে। এখন শেখ হাসিনা থাকে কলকাতায়, চুপ্পু থাকে ঢাকায়। এখন দুইজনের মধ্যে যদি কানেকশন এখন থাকে, তাহলে তো বলতে হবে যে আমি যে কথাটা বলি যে বাংলাদেশের প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন জায়গা রয়ের এজেন্টরা এখনো ছড়িয়ে ছিটিয়ে মারাত্মক জীবাণুর মতো আছে। সেটা এই তথ্য বিশ্বাস করতে হবে। যেহেতু একজন থাকে কলকাতায় আর একজন থাকে ঢাকায়, এখন যদি ইন্টারনেট কানেকশন হয় তাহলে তো বলতেই হবে যে 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 রয়ের যে ব্রেন চাইল্ডরা এখনো বাংলাদেশে রয়ে গেছে। না, এটা আমি কখনো বিশ্বাস করি না। বাংলাদেশে সেই ব্যবস্থা, বাংলাদেশ বা পৃথিবীতে গ্লোবালি পলিটিক্সটা এখন আর ওই রকম নেই যে একটা মিশর ইস্যুতে আপনি উদাহরণ দেখাতে পারেন যে সেখানে অভ্যুত্থানের পরে বা বিপ্লবের পরে সেনাবাহিনী ক্ষমতা নিয়েছে। তবে বাংলাদেশে সেই অবস্থা বিরাজ করছে না, যেহেতু বাংলাদেশের পলিটিক্যাল পার্টিসগুলো সোচ্চারভাবে রাজপথে রয়েছে এবং তারা গণতন্ত্রের প্রশ্নে আপনার আপোষহীন। এবং বাংলাদেশ সেনাবাহিনীও আমার দৃঢ় বিশ্বাস তারা এই রাজনীতির অঙ্গনে প্রবেশ করার কোনো ইচ্ছা তাদের নেই, আমার ধারণা এটা। বাংলাদেশ এমন একটা ছোট্ট দেশ, 56 বর্গ মাইলে আমরা 18 থেকে 20 কোটি লোক বাস করি। অর্থাৎ কেউ কারো আত্মীয় হতেই পারে। এখন এই আত্মীয়তার দোহাই দিয়ে আপনি মানুষকে পৃথক করবেন, আত্মীয়তার দোহাই দিয়ে আপনি মানুষকে প্রান্তিক করে দেবেন, এটা ঠিক না। আত্মীয় কেউ সবাই সবার হতেই পারে। আমি তো বললাম যে ছোট্ট একটা দেশে এত লোক বাস করি, আমরা সবাই কারো না কারো আত্মীয়। এইটা কোনো ইম্পর্টেন্ট জিনিস না যে তার দোহাই দিয়ে আপনি বাংলাদেশের পলিটিক্সের গতিমুখ নির্ধারণ করবেন। এটা কখনো যৌক্তিক হতে পারে না।